প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান কাজী ফার্মস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি টিম। এখন আমরা অবস্থান করছি চট্টগ্রামের মীরের সরায়ে। দীপ্ত কৃষির শুরু থেকে আপনাদের সামনে আমরা বিভিন্ন সফলতার গল্প তুলে ধরেছি কৃষক এবং খামারিদের। আজ এমন একজনের গল্প আপনারা শুনবেন, তিনি রকিবুর রহমান টুটুল। একাগ্রতা ও প্রচেষ্টা যে বৃথা যায় না তার শতভাগ প্রমাণ দিয়েছেন তিনি। মায়ের অনুপ্রেরণা আর কর্মদক্ষতা দিয়ে তিনি আজ নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার সাথে কথা বলবো এবং শুনবো তার এই খামারি জীবনের সফলতার সার্বিক দিক। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনাদের সাথে আছি আমি শাইমা শাওন। কিন্তু তার আগে একটু আপনাদের বলে নিতে চাই, বায়োসিকিউরিটির জন্য এখান থেকে আমাকে গোসল করে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। থাকুন আমাদের সাথে। দর্শক, বাংলাদেশের প্রায় প্রতিটি খামারে বায়োসিকিউরিটি মেনটেন করাটা অত্যন্ত জরুরি। নাহার এগ্রোতে আমরা প্রবেশ করেছি। এখানকার হ্যাচারি এবং ফার্মে ঢোকার আগে বায়োসিকিউরিটিটাও তারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মেনটেন করছে। আমরা দীপ্ত কৃষি টিম এখানে প্রবেশ করলাম, প্রত্যেকেই গোসল করে এখানকার নিয়ম মেনে আমরা ফার্মে প্রবেশ করব। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের ওই যে নেক্সটে যে রকিব ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আছি ভালো। আচ্ছা, তাহলে আপনি ফার্মের দিকে যান, আমি আসতেছি। ঠিক আছে। কেমন আছেন? কখন আসছেন? খুব ভালো আছি। এই মুহূর্তে আসলাম, আপনাদের বেশ কিছু নিয়ম আছে সেগুলোকে মেনে আমরা চলে আসলাম। রকিব ভাই, কিভাবে শুরুটা হয়েছিল? আসলে ওই কথাটাই বলতেছি। আজকে রকিবুর রহমান টুটুল পরিচিতটা কিন্তু নাহার এগ্রো থেকে, নাহার পোল্ট্রি থেকে, নাহার ডেইরি থেকে। আমি যখন ছোট ছিলাম, 6 থেকে বেসিক্যালি আমি একটু কৃষির সাথে ইনভলভ ছিলাম। তখন আমি দেখলাম যে আমার বাসায় আমার বাবা ছিল রেলের ইঞ্জিনিয়ার, ওই হিসেবে আমাদের একটু জায়গা, বাংলোতে জায়গা ছিল। তা আমি একটু বাসার পাশে একটা ছাবড়া দিয়ে আমি আমার মারে বললাম যে এখানে আমি কিছু মুরগি পালবো। তখন আমি এরকম নিজেই আপনার ঘরের পাশে একটা জায়গা করে 300 মুরগি নিয়ে আসি এবং নিজে ওইখানে আপনার ব্রুডিং করি। দেখা গেছে যে আমি সর্বোচ্চ 285টা পর্যন্ত আমি ডিম পেয়েছি। যেহেতু আপনি জানেন যে আমাদের অনেকগুলো ব্রিডে ফার্ম আছে, আমরা জাস্ট একটু এই যে যেই ফ্লকগুলো হচ্ছে এইখানে আপনারা আসছেন, সুতরাং আপনার ওই যে সৌন্দর্য একটু কম হবে, কিন্তু সিস্টেমগুলো এখানে আছে। চলো আমরা ওইখানে যাই, আপনাকে দেখাই। এটা হচ্ছে যে আমাদের প্যারেন্ট স্টক, মানে ব্রিডার ফার্ম। এখান থেকে মূলত আপনার হ্যাচিং এগগুলো আমরা প্রডিউস করি। আচ্ছা, এই জাতগুলো সংগ্রহ করেন কোথা থেকে এবং কোন জাতের এগুলো? এটা হচ্ছে যে আমাদের আমেরিকার এভিয়েজান রস 308 জাতের মুরগি। এটা আমেরিকা এবং ফ্রান্সের ওদের যে জিপি ফার্ম, ওইখান থেকে সংগৃহীত করা, বাই এয়ারে আসে। প্রায় 56 ঘন্টা লাগে এগুলি। যখন ডে ওল্ড চিক্স, একদিনের বাচ্চাটা আসে, ওই বাচ্চাটা আমাদের এখানে আসার পরে আমরা এই ফার্মে আপনার রেয়ারিং করে এটাকে আপনার ধরেন প্রায় 23 সপ্তাহ পর্যন্ত আপনার বড় করে ম্যাচিউরড হওয়ার পরে এগুলি মেল ফিমেল আলাদা করে একসাথে করে দেওয়া হয় 23 সপ্তাহের মধ্যে। তারপরে ওরা যে প্রোডাকশন করে 24 সপ্তাহ পরে থেকে 28 সপ্তাহের দিকে দেখা যাচ্ছে যে আপনার পিক প্রোডাকশন হয়, এবং পরবর্তীতে এই এগটাই আমরা ইনকিউবেশন করি, হ্যাচারিতে চিক্স হয়। আচ্ছা, একদিনের বাচ্চাটা যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পর থেকে ওদের যে একেবারে প্রপার যে যত্নের বিষয়টা তো প্রথম থেকেই খেয়াল রাখতে হয়। প্রথম থেকে এটা কিভাবে মেইনটেইন, যত্নের বিষয়টা যখন একদিন আনি তখন আমাদের একে পর্যাপ্ত পরিমাণে তাপ দেওয়া লাগে। টেম্পারেচার ধরেন একটু হিট, ওরা মায়ের কোলে থাকে, যেরকম আপনার ইয়াদ লাগে, তখন তারা কিন্তু ওইভাবে আপনার ওই তাপটা কিন্তু আমরা কৃত্রিমভাবে দিয়ে থাকি। আচ্ছা, ওটার তাপমাত্রা কত? তাপমাত্রা ওটা 33 ডিগ্রি আপনার টেম্পারেচার আমরা দিয়ে থাকি। সেখানে এই বারটা আপনার প্রত্যেকটা জিনিস খুব লাল টকটকে এবং চঞ্চলত্ব। আচ্ছা, এর বৈশিষ্ট্যটা কি সেটা যদি আমাকে ধরে দেখিয়ে বলতে পারেন। এটা হচ্ছে যে আসলে জেনেটিক্যালি ডেভেলপড। যেমন তার শ্যাঙ্কগুলা দেখেন আপনার একটু ইয়া টাইপের হবে, ঠিক আছে, একটু ক্রেজি। তারপর তার এই যে আপনার এই যে চৌর্য বলেন, এইটার দেখেন, এটার বয়স কিন্তু 65 উইকস। তারপরে তার ঝুটি এখন স্ট্রং, মানে হেলি পড়ে নাই, তাই সে কিন্তু অনেক স্ট্রং ভাবে আছে আর কি।
আচ্ছা তো যে জিনিসটা তাপ তাপ দেওয়ার সাথে সাথে আপনার সাথে সাথে তাকে ভিটামিন মিনারেল এবং তাকে স্যালাইন জাতীয় জিনিসটা বেশি দিতে হয়, আচ্ছা, যেহেতু বাই ইয়ারে 55 ঘন্টা তারা মানে ফ্লাইটে থাকে, ওগুলো ডিহাইড্রেট হয়ে যায়। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তাদেরকে অনেক লিকুইড দেওয়ার পরে করা হয় এবং প্রতি সপ্তাহে তাদের কিন্তু বডি ওয়েট নেওয়া হয়। আচ্ছা। এবং বডি ওয়েট হিসেবে তাকে দেখা যাচ্ছে যে ওই হিসেবে তার ফিটটা ইনক্রিজ করতে হয়। আপনার কাছে জানবো যে এই যে খাবার দেওয়ার যে পদ্ধতিগুলো, এটাও তো আধুনিকায়নের মধ্যে চলে এসেছে এখন, এটাকে কিভাবে মেনটেন করছেন? হ্যাঁ, আমাদের জিএম সাহেব রাজকুমার চৌহান উনি প্রোডাকশন সাইডটা দেখে, ম্যানেজমেন্টের পুরো দিকটা তো মোটামুটি দেখেন আপনি। আচ্ছা, এইখানে আমি ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে খাবার দেওয়া এবং ওদের পরিচর্যার বিষয়গুলো সম্পূর্ণ আধুনিকায়নের ছোঁয়াটা আছে সম্পূর্ণভাবে, তো সেই বিষয়টাকে কিভাবে ইউরোপিয়ান স্টাইলে আমরা করি। আচ্ছা, আমরা আসলে আমাদের শেডগুলোকে অটোমেশন পদ্ধতিতে করছি, যাতে আমাদের লোক সংখ্যা একটু কম হয়, প্লাস লোক সংখ্যার মোটিভেশনটা এখানে কম হয়। আচ্ছা। ওরা বার্ড যাতে তার নিজের মতো করে প্রোডাকশন দিতে পারে, নিজের মতো করে চলাফেরা করতে পারে, এই জন্য অটোমেশনটা আসে। আর হলো আমাদের যে ভেন্টিলেশন সিস্টেম বা আমাদের ঘরের যে চেন সিস্টেম, ওয়াটার সিস্টেম, ভেন্টিলেশন সিস্টেমটা আছে, ভেন্টিলেশন সিস্টেম এটা বাইরে আমরা সেন্সর, এই যে আমি সেন্সরে দেখেছিলাম ক্লিয়ার, এই সেন্সরের মাধ্যমেই কিন্তু ঘরে এইটা হ্যাঁ সেন্সর, এই সেন্সরের মাধ্যমে কিন্তু পুরো ঘরে এইভাবে 3টা আপনার সেন্সর আছে। এটা ক্যালকুলেশন করে অ্যাভারেজ সেন্সরটা আমার বাইরে কত টেম্পারেচার, ভিতরে কত আছে এটা আমাকে শো করে। আমি আমাদের যে ফাইবার টাচ বলা হয়, নতুন যে একটা প্লান্ট ডেইরি ইকুইপমেন্ট নিয়ে পোল্ট্রি ইকুইপমেন্ট নিয়ে আসছে, এটাতে দেখা যায় আমরা সেট পয়েন্ট যা দিব ওর মতো করে ফ্যানগুলো তার নিজের মতো চলবে। এটা যেরকম আমরা আমাদের বাসায় এসিতে আপনার সেট করে দিই 24 মিড হাই, ঠিক এক্স্যাক্ট আমরা এই পোল্ট্রি শেডে ওইভাবে করে দিচ্ছি। ওই হিসাবে তার কুলিং প্যাড এবং ভিতরে আপনার ভেন্টিলেশন ফ্যানগুলো চলবে, ওই হিসাবে টেম্পারেচারটা মেনটেন করা হয়। আচ্ছা, আর এখানকার সার্বিক ম্যানেজমেন্টের বিষয়টা জানতে চাই যে এখানে যে ফিডিং এর কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই যে এখানে তো এক একটা ধাপ দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচুতে এই খাবারের এগুলো রাখা হয়েছে, এটা কিভাবে মেনটেন করা হয়? তারপরে আপনার এখানে সম্ভবত এই যে পানি খাওয়ার যে ব্যবস্থাটা, এগুলোকে কিভাবে মেনটেন করছেন যদি আমাকে একটু বলতেন। আমাদের ফিডটা আমরা ওয়ান টাইম দিনে একবারে ফিড দিই। যখন সকালবেলা আমরা 5টার দিকে বা 5:30টার দিকে লাইট অন করি, তখন তার ঠিক 15 মিনিটের মধ্যেই আপনার চেন ফিডার চালু হয়ে যায়। আমাদের হপার আছে, মানে আমরা ফিডগুলো নির্দিষ্ট চেনে মুরগি প্রতি কত ফিড লাগবে, ওই চেনে কতগুলো মুরগি খাবে, ওই হিসাবে আমরা ফিড দিয়ে রাখি। টুটুল ভাই, এখানকার বিষয়টা মোটামুটি তো জানা হয়ে গেল, ভাইয়ের কাছ থেকে জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য, আর আপনি সুন্দরভাবে বললেন, আমাকে জানতে পারলাম। আমরা আশা করছি দর্শক উপকার হবে তাদের এই খামারের চিত্রটা জানার মধ্য দিয়ে। টুটুল ভাই, আমরা এরপরে তো হ্যাচারিতে যেতে পারি। হ্যাঁ, হ্যাচারিতে, যেহেতু এখান থেকে আমাদের যে ডিমটা প্রোডিউস হচ্ছে এটা কিভাবে ফার্টাইল হচ্ছে এটা আমরা দেখতে পারি। আচ্ছা, চলেন চলেন, তাহলে। ঠিক আছে। এটা আমাদের হ্যাচারির প্রবেশ পথ। আচ্ছা, এখানেও বায়োসিকিউরিটি বিষয়টা আছে অবশ্যই। এখানে এই যে একটু ডিসইনফেক্ট হাত দিয়ে ইয়া করেন। আর এখানে আমাদের জুতা আছে, এটা আমরা পরি, কারণ এটা হ্যাচারির ভিতরে ইউজ হয়। আর এখানে দেখতেছেন যে আমাদের ভাইয়া হ্যাচারিতে তো 2টা ধাপ আছে, একটা হচ্ছে সেটিং আর একটা হচ্ছে হ্যাচিং। এখন যেটা দেখি এটা তো সেটিং বোধহয়। এটা সেটিং। আচ্ছা, এটা কিভাবে পরিচালনা করছেন? এখানে দেখেন আমাদের যে ফার্মে আপনি দেখলেন যে ফার্মের থেকে এই ডিমগুলো এখানে আসছে, এগুলো সবগুলো একটু ঠান্ডা ডিম। দেখেন 3 দিন এটা কোল্ড রুমে রাখার পরে এটা নর্মাল টেম্পারেচারে আনার পরে যে এটা 3 দিন যখন আপনার কোল্ড রুমে রাখা হয়, ওটার টেম্পারেচারটা কত? ওটা হচ্ছে যে 16 ডিগ্রি আপনার কোল্ড রাখতে হবে, আর হিউমিডিটি 75। আচ্ছা, আর ডিমগুলো দেখেন আপনার চিকন মাথাটা নিচে থাকতে হবে, উপরে মাথাটা মোটা। দ্যাট মিনস আপনার এখানে ভিতরে ডিমের একটা হলুদ অংশ আছে, সাদা অংশ আছে। হলুদ অংশের ভিতরে এমব্রায়োটা থাকে, যে এমব্রায়োর মাধ্যমে চিক্সটা হয় হ্যাচিবিলিটি। তা আমি যদি একটা ডিম আপনাদেরকে আমি দেখেন, এখানে সব ডিমগুলো কিন্তু ইউনিফর্ম, কাছাকাছি আপনার সমান, তাইলে এই বাচ্চাগুলা কিন্তু সমান হবে। আমি যদি এখানে আপনার একটা ডিম যদি আমি আপনাকে দেখাই, সাপোজ আমি এই ডিমটা এমব্রায়োটা কি, এমব্রায়োটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যেমন সাপোজ
আমি এই ডিমটা আমি ভাঙলাম, আচ্ছা, ভাঙলার পরে এই ঠিক আছে, কুসুমটা নিয়ে এই যে নিলেন। কুসুমটা নিলাম, কুসুমে এমব্রয়ডারিটা থাকে। এখানে যদি দেখি এইখানে একটা স্পট দেখতেছি, একটু এই যে সাদা 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 স্পট, হ্যাঁ 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 এই যে ভিতরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এমব্রয়ডারিটাই 1 দিন 2 দিন 3 দিন 21 দিন এই যে মানে 504 ঘন্টা ছিদ্রর মতো, এই ছিদ্রের মতো এই আচ্ছা ভিতরে আচ্ছা আচ্ছা ভিতরে আচ্ছা, একদম মাঝখানে, এটা মাঝখানে, আচ্ছা। এইটা না, এই হ্যাঁ, সাদা হ্যাঁ, অংশ না, মাঝখানে ছিদ্রের মতো। এইটা হচ্ছে এমব্রয়ডারি। এইটা থেকেই আসলে একটা বাচ্চার ভ্রূণটা বোনটা তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে এবং এটা থেকে আপনার বড় হচ্ছে। আচ্ছা, এই কিন্তু আবার ট্রেতে সাজানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ডিম দেখেন এখানে এই যে খাঁচা থেকে, এগুলো হচ্ছে যে আমাদের কেরিং খাঁচা এবং ফার্মের খাঁচা, হুম, হুম, হুম। ওইখান থেকে ফিমিগেশন হয়ে এটা ট্রান্সপোর্টেশনে আসছে। এখন মেশিনের ভিতরে দেওয়ার জন্য যে ট্রে লাগবে, এই ট্রেতে করেই আপনার সেটিং করা হচ্ছে। এই সেটিং করে একটা ট্রেতে 4500 করে ডিম আছে, এরকম করে একটা মেশিনে 19200 করে ডিম ঢুকবে এবং এই ডিমটাই আপনার ওইখানে গিয়ে আমরা যে প্রথম 1 দিন থেকে 18 দিন থাকবে ওটার টেম্পারেচারটা ওইখানে মেনটেন করা হয়। আচ্ছা, এরপরে আমরা তো এখন আমরা এই হ্যাচারিতে যে মেশিনগুলো আছে, হ্যাঁ। আমরা স্যাটার স্টেজে আমরা চলেন, আমরা ওইখানে দেখি চল। এই ট্রেটা আমরা কোথায় ঢুকছে ওইটা আচ্ছা দেখাই। চলো। সর্টিংয়ের পর ডিমগুলো নিয়ে আসা হয় স্যাটার মেশিনে। এখানে মোট 185টি মেশিনে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ডিমগুলোকে 18 দিন পর্যন্ত রাখা হয়। এই 185টি মেশিন মোট 10 লক্ষ বাচ্চা উৎপাদনে সক্ষম। এখন আমরা এইখানে এই যে এটা হচ্ছে যে ব্রয়লার মেশিন, আচ্ছা। ব্রয়লার ডিম, এগুলি দেখেন এইভাবে করে আছে, থাকবে আপনার 1 ঘন্টা, তারপরে টানেল হবে, আবার এইভাবে এটা করে থাকবে। পুরোটাই তো একেবারে মেশিনের মাধ্যমেই এটাকে নিয়ন্ত্রণ করা হয়। নিয়ন্ত্রণ করা হয়, এটা পুরো মেশিন। আচ্ছা। এখানে আমাদের কোনো কিছু হলে আমাদের অফিসে অ্যালাউন্স বাজবে যে এই মেশিনটা আমাদের ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে ধরেন যত আপনার মেশিনে যেখানে বিভিন্ন টাইপের মোটর কাজ করতেছে, তারপর ভিতরে এসি চলতেছে, পুরো জায়গাটা আমাদের প্রায় 400 টন আপনার এসি কাজ হয় এই আচ্ছা। ইয়াটাতে। তাই এগুলি একটারই যদি ফল্ট হয়, যেমন এই হিউমিডিটির পানি আছে, যখন তার ময়েশ্চার কমে যাবে এখান থেকে সে ওয়াটার সার্কুলেশন করবে। তো এইভাবে করে এখানে 18 দিন থাকবে। আজকে 18 দিন শেষ হওয়ার পরে সন্ধ্যায় এটা টার্নিংটা স্টার্ট হবে। 1 ঘন্টা রাখার পরে এটা আমরা ট্রান্সফার করব। আমরা যে জায়গায় করব ওই জায়গায় এখন যাব। স্যাটারের পর ডিমগুলো নিয়ে আসা হয় হ্যাচিং মেশিনে। এখানেও নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় ডিমগুলোকে রাখা হয়। 3 দিন পর এই হ্যাচিং মেশিন থেকেই বাচ্চা ফুটে বের হয়। মাস্ক পরতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে, কারণ আচ্ছা, মাস্ক thank you. পরাটা ভালো এনভায়রনমেন্টের দিক থেকে। আচ্ছা, আমরা কি এখন দেখবো? আমরা একটু দেখবো। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি এদিকে আমি এই আসেন। পাশটায় আসি। হ্যাঁ। তাহলে একটু সুবিধা হয়। যেমন আমি লাইটটা দিলাম, আপনি দেখেন বাহ। এখানে ডিমগুলা থেকে বাচ্চা আস্তে আস্তে বের হচ্ছে। আচ্ছা এই দেখেন এখানে, এই দেখেন এই এটা কি বাচ্চাটা বের লেয়ারের? হচ্ছে। এটা লেয়ারের বাচ্চা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই দেখেন এই বাচ্চাটা এখন বের হবে, সে চেষ্টা করতেছে। এই যে এই যে ঠোঁটটা অলরেডি বের হয়ে হ্যাঁ, ঠোঁট গিয়েছে। বের হয়েছে, এইটা বের হয়ে গেছে, আর এটা একটু ড্রাই হয়ে গেছে দেখেন। আচ্ছা। এটা মানে আরো 3-4 ঘন্টা আগে বাচ্চাটা ফুটছে। হুম, 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 এই বাচ্চাগুলো আরো আগে ফুটছে, যেটা আপনি দেখবেন যে একটু ভিজা, হুম, হুম, হুম। সেটা হচ্ছে যে মাত্র কুসুম থেকে বের হয়েছে। আচ্ছা। এগুলি ড্রাই, যেমন এই বাচ্চাটা দেখেন ড্রাই হয়ে আসতেছে, হুম, হুম, হুম। এই বাচ্চাটা ড্রাই হয়ে গেছে। তাহলে আবার এই ডিম এখানে দেখেন এই ডিমটা এখনো ফুটে নাই, আচ্ছা, এই ডিমটা এখনো ফুটে নাই। আপনাকে যে কথা, এই যে এটা দেখেন, এই যে এটা এখনো ফুটে নাই। ঠোঁট দিয়ে লাড়াচ্ছে, আচ্ছা। সে এখান থেকে ফুটবে এই উইদিন শর্ট টাইমের ভিতরে দেখেন। আচ্ছা, আচ্ছা। এটা অল্প সময়ের মধ্যে এটা অল্প ফুটে সময়ের বেরোবে। ভিতরে এটা আপনার সে নিজের ক্যাপাসিটি থেকে কিন্তু বের হয়ে আসবে। আচ্ছা তাহলে এগুলি আমরা ডেলিভারি দিব আগামীকালকে। আচ্ছা, তাহলে তো আজকে যে বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে ওগুলো তো আমরা দেখতে পারি তাহলে। হ্যাঁ, এটা হচ্ছে যে গতকালকে হবে, আর আজকে যেগুলি হচ্ছে এই যে দেখেন ট্রে করে আপনার ও, নিয়ে যাচ্ছে। মানে ইতিমধ্যে যেটা এই করে যে- নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ট্রে করে নিয়ে যাচ্ছে। এটা এখান থেকে নিয়ে যাবে, ওইখানে শর্টিং করবে, আচ্ছা আচ্ছা প্যাকেট করবে, তারপর ডেলিভারি দিবে। আচ্ছা, তাহলে তো আমরা বাছাইটা তো আমরা দেখতে বাছাইটা পারি দেখতে পারবো ওইখানে আমরা, গিয়ে। ওখানে গিয়ে বাছাইটা দেখি কিভাবে আচ্ছা। করছে। চলেন তাহলে যাই হ্যাঁ, দেখি। চলো। এখানে ওই যে চিক্সগুলা
ইয়াটা খুলে ফেললাম। আচ্ছা, এখানে বাছাইটা হয়ে যাচ্ছে। এখানে বাচ্চাটা হচ্ছে, এখানে বেসিক্যালি আপনার যে বাচ্চাগুলার আপনার ওই যে বললেন যে ছোট বড় কিনা, দেখেন এখানে বাচ্চাগুলো যেগুলো গ্রেডিং হচ্ছে সব সিমিলার টাইপ, ওইখানে আবার রিগ্রেডিং হচ্ছে। এখান থেকে ওরা একবার করছে, এরপর ওইখানে আরেকবার হচ্ছে। এখানে বাছাইটা কিভাবে করছেন, এই যে কোন বিষয়গুলোকে খেয়াল রাখতে হয় বাছাই? এখানে প্রথম কথা হচ্ছে একটা বাচ্চা সুস্থ সবল আছে কিনা, এর পরবর্তীতে দেখি যে আমরা তার নাভিটা ঠিক আছে কিনা। বাচ্চা যদি নাভিটা প্রপারলি ইনকিউবেটরে না শুকায় তাহলে সেটা হ্যাচারিতে ফার্মে গিয়ে ভালো রেজাল্ট দিবে না। আচ্ছা, এই বিষয়গুলো খেয়াল করার পর আপনার ওইখানে গিয়ে ওই যে মেশিনটাতে যাচ্ছে ঘুরছে, এইটা দিয়ে ওনারা আবার চেক করছে, আলাদা আবার চেক করছে এবং প্যাকেটজাত করছে। আচ্ছা, এই প্যাকেটের ক্ষেত্রে এক একটা প্যাকেটে কতগুলো করে রাখা হচ্ছে? প্যাকেটে 40টা করে বাচ্চা দেওয়া হচ্ছে গরম সিজনে, আর ঠান্ডার সময় 50টা বাচ্চা দেওয়া হয়। আচ্ছা, সেক্ষেত্রে এই সরাসরি তো এই প্যাকেটগুলো আবার খামারিদের কাছে চলে যাচ্ছে। এইখানে তাহলে আপনার কাছে জানি, যেহেতু প্রান্তিক খামারিরা আপনাদের কাছে থেকে বাচ্চা ক্রয় করে নেয়, সেক্ষেত্রে তাদের কাছে কত টাকা দরে দিচ্ছেন প্রতি বাচ্চা? এটা হচ্ছে যে আপনার আসলে বাজারটা কাঁচামালের বাজার, তো এক সময় আপ হবে এক সময় লো হবে। যেমন বর্তমানে এই বাচ্চাটা এখন 35 টাকা করে পিস চলতেছে, 35 টাকা থেকে 36 টাকা করে বাজারে চলতেছে। আবার এটা অনেক সময় হয় যে এই বাচ্চাটা আপনার দেখা যায় যে 50 টাকা হয়ে যায়, 60 টাকা হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু খামারিরা একটু সমস্যা বা সংকটের মধ্যেই পড়ে যায়। অবশ্যই পড়ে। আবার যখন 10 টাকা 15 টাকা হয় তখন হ্যাচারিরা সংকটে পড়ে। যখন 10 টাকা 15 টাকা বাচ্চার রেট হয় তখন কি করে হ্যাচারিরা মাদার বিক্রি করে দেয়, ডিম বাচ্চা আর ফুটায় না। যেহেতু ওরা চিন্তা করলো যে 12 টাকা দিয়ে একটা মেশিনে বাচ্চা ঢুকানো মানে 10টা টাকা তার খরচ আছে শুধু ইনকিউবেশন চার্জ, ম্যানেজমেন্ট নিয়ে, প্যাকেট নিয়ে, ট্রান্সপোর্টেশন নিয়ে, তখন সে এই হ্যাশটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে বাচ্চা প্রোডাকশন বাজারে কমে যায়। তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন বাচ্চা যখন কমে যায় তখন একটু প্রাইসটা বাড়ে। আর কিছু সিজনাল ব্যাপারগুলিতে আপনার প্রাইস বাড়ে হয়তো বছরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, কিন্তু প্রাইস কম থাকে বছরে 3 মাস। এখানে কি একটা বিষয় করা যায় না ভাইয়া, সেক্ষেত্রে আপনারা যারা হ্যাচারি মালিক আছেন বা প্রান্তিক খামারিরা যারা আছে, যারা আপনাদের কাছ থেকে বাচ্চাটা ক্রয় করে নিচ্ছে, উভয়ের জন্য কোনো রকম নীতিমালা করা অবশ্যই আমরা এই পোল্ট্রি নীতি নিয়ে কাজ করতেছি। প্রথম কথা হচ্ছে যে আমাদের ভোক্তারা প্রতি সময় যেন একই দামে মুরগিটা কিনতে পারে, সেটা করতে হলে প্রথমে আমাদেরকে চলে আসতে যে ফ্রোজেন ফুডে। তাহলে হচ্ছে কি সারা বছর কিন্তু একই দামের, আমাদের দেশে এখনো কালচার আছে যে লাইভ মুরগি বাজার থেকে কিনবে, জব করবে, তারপরে ওটা কুকিং করবে, তারপরে ওটা রান্না করবে। এখন ওয়ার্ল্ডে কোনো দেশে কিন্তু এরকম লাইভ মুরগি বেচা কেনা হয় না, যে কারণে তাদের দামটা কিন্তু সমভাবে থাকে। এখন যদি আমাদের দেশে আস্তে আস্তে প্রচলন হচ্ছে ধরেন লাইভ মুরগির থেকে আর ড্রেস মুরগিতে যাওয়ার, ড্রেস মুরগিটা যখন করবে তখন সে স্টোরেজ করে রাখবে, সব সময় একই রকম সাপ্লাই দিতে থাকবে, তখন যাই আর কি বাজার কিন্তু সমভাবে হবে। ভাইয়া, আমাদের হাতে সময় একেবারে কম, আজকের মতো বিদায় নিতে হবে। আমরা আশা করছি আমাদের আজকের অনুষ্ঠান যে দর্শক বা খামারি যারা দেখছেন তারা আপনাকে দেখে উৎসাহিত হবে এবং যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো তারা তাদের নিজের খামারে প্রয়োগ করবে এবং সফল হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন খামারিকে জৈব নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে সবার আগে। সেই বিষয়টি আজ আপনাদের সামনে কিছুটা হলেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষিতে। আজ আপনারা দেখলেন এখানে নাহার এগ্রো গ্রুপের সার্বিক চিত্র। এর সাথে সম্পর্কিত সবার প্রতি মঙ্গল কামনা রেখে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন।